একটা বিরাট গুরুত্বপূর্ণ খবর, যেটা ভারতকে কিন্তু বিশ্বে একটা শ্রেষ্ঠ জায়গায় নিয়ে যেতে চলেছে। আজকে সেই খবরটাকে নিয়ে কথা বলবো। সেই খবরটা হচ্ছে একটা বিরাট বড় মাপের বিনিয়োগ হতে চলেছে। এই বিনিয়োগটা হচ্ছে 3 লক্ষ কোটি টাকার। এই এত বড় বিনিয়োগটা যেখানে হবে এবং যার ফলে কি ইম্প্যাক্ট পড়তে চলেছে এবং যার ফলে কোন সেক্টর, কোন কোন সেক্টরে ইমপ্রুভমেন্ট হবে, এবং আরেকটা বড় ঘটনার দিকে সেটা হচ্ছে কোন কোন স্টকের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট গুলো হবে, সেইগুলো নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা রয়েছে। এই ভিডিওর মূল লক্ষ্য হচ্ছে কিন্তু এডুকেশনাল পারপাস। দ্য ভিডিও ইজ অনলি ফর এডুকেশন পারপাস। নো বাই সেল রেকমেন্ডেশন বিফোর ইনভেস্টিং। প্লিজ কনসাল্ট yourself or your advisor. Past return cannot guarantee future performances. Come to the most important point. সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে 3 লক্ষ কোটি টাকা বা $38 বিলিয়ন ইনভেস্টমেন্ট করতে চলেছে। সেটা হচ্ছে ব্যাটারি সেক্টরের, ব্যাটারি ইকোসিস্টেম বলা যেতে পারে। এই যে ব্যাটারি ইকোসিস্টেমের ফলে তিনটে মুখ্যত জায়গায় দারুণভাবে ইমপ্রুভমেন্ট হবে। একটা হচ্ছে ইলেকট্রনিক ভেহিকলস, 2 হুইলার, 3 হুইলার, 4 হুইলার, ইলেকট্রিক বাস, সব ক্ষেত্রে। সেকেন্ড যে স্টোরেজ সিস্টেম বা বিএসএস সিস্টেম, অর্থাৎ যে সোলার থেকে যে এনার্জিটা আমরা নিচ্ছি সেটাকে কিন্তু প্রিজার্ভ করতে হবে। এই ব্যাপারে সেইগুলো সমস্ত কিন্তু প্রিজার্ভেশন গুলো করার জন্য স্পেশাল টেকনিক ইউজ করে, স্পেশাল ব্যাটারি লাগে। সেই ব্যাটারি সেলগুলো তৈরি করার ব্যাপারে কিন্তু বড় পরিমাণ ক্যাপেক্স এর প্রয়োজন পড়ে, যেটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া না দিলে সেটা সম্ভব নয়। সেই কাজটা কিন্তু এখানে হচ্ছে। নাম্বার 3, সেটা হচ্ছে রিনিউয়েবল ইন্টিগ্রেশন। রিনিউয়েবল ইন্টিগ্রেশন মানে বিভিন্ন ক্ষেত্র থেকে যে রিনিউয়েবল এনার্জি যে স্টোরেজ সিস্টেম তৈরি হয়েছে সেগুলোকে একসঙ্গে মিলিয়ে একটা ইন্টিগ্রেটেড ফেস তৈরি করা কিন্তু এই টোটাল অনুদানের লক্ষ্য। $38 বিলিয়ন এই উপলক্ষে ইনভেস্ট করতে চলেছে ভারত। এবার আসছি সেকেন্ড ফেজের দিকে। সেটা হচ্ছে এই ক্ষেত্রে, অর্থাৎ এই ধরনের পরিস্থিতিতে যে কাজ হবে সেটাকে বলছি আমরা ব্যাটারি মোড। ব্যাটারি মোড কথার অর্থ হচ্ছে ব্যাটারি ক্ষেত্রে আমরা কিন্তু একটা বড় মাপের অ্যাডভান্টেজ আনতে চলেছি। আমরা সারা বিশ্বের কাজে, বিশেষ করে চায়নার উপরে আমরা আজও ডিপেন্ডেন্ট। প্রচুর পরিমাণ ব্যাটারি আমাদের কিনতে হচ্ছে বাইরে থেকে, এবং সেটা কিন্তু একটা ড্রব্যাক। আমাদের প্রচুর টাকা খরচ হচ্ছে ব্যাপার। যদি আমরা সম্পূর্ণ স্বাবলম্বী ভাবে স্পেশালি লিথিয়াম ফসফেট এই ধরনের ব্যাটারি যেগুলো এখন চলছে খুব, সেগুলোর উপর কাজ করতে পারি, সেই ব্যাপারটা কিন্তু কাজে দেবে। এবার আসছে ভারত সরকার একটা অ্যাপ্রুভ ভেন্ডার লিস্ট তৈরি করেছে। এই অ্যাপ্রুভ ভেন্ডার লিস্টের কাজ হচ্ছে কি করা, কিছু কোম্পানিকে সিলেকশন করে নেওয়া। সেই কোম্পানিগুলো ট্রাস্টেড কোম্পানি যাকে বলবো আমরা, সেই ট্রাস্টেড কোম্পানিকে প্রচুর পরিমাণে অনুদান দেওয়া, এবং যার মাধ্যমে কোম্পানিগুলো দুরন্ত জায়গায় যাতে পৌঁছতে পারে, যার ফলে তিনটে ক্ষেত্রে ইম্প্যাক্ট পড়বে। এক নম্বর হচ্ছে আমাদের ফরেন ডিপেন্ডেন্সি কমে যাবে, নির্ভরশীলতা, যেটা একটু আগে বলছিলাম। দ্বিতীয় ঘটনা হচ্ছে ডোমেস্টিক যে সমস্ত এরিয়াগুলো, ডোমেস্টিক যে প্রোডাক্টগুলো রয়েছে, যেরকম আমি যদি ছোট করে একটা ক্ষেত্রে বলতে পারি, যে কোনো সেক্টর ক্ষেত্রে যেরকম মনে করা যাক কোনো ডোমেস্টিক যে কোম্পানিগুলো উঠছে বা ইমপ্রুভ করতে চলেছে, সেগুলো ক্ষেত্রে তাদের যে বাধ্যকতা, যেরকম ধরনের একটা কোম্পানি, জাস্ট ফর এক্সাম্পল বলতে হচ্ছে ওয়ার্ল্ড হুইজারের ক্ষেত্রে যে কোম্পানিটা এতদিন ছিল, কারণ কি প্রচুর ক্যাপিটাল এক্সপেন্ডিচার দরকার। ব্যাটারি যেগুলো বিদেশ থেকে আনছে, চায়না থেকে আনছে, অনেক বেশি দামে কিনতে হচ্ছে, ফলে এদের যে কস্টটা বেড়ে যাচ্ছে, নিয়ে আসতে হচ্ছে, ক্যারিং কস্ট বেড়ে যাচ্ছে। যদি এটা কমানো সম্ভব হয়, দ্বিতীয়ত অনুদান যদি বেশি পরিমাণে পাওয়া যায়, এখানে যে ডোমেস্টিক ছোট ছোট ব্যাটারি শিল্পগুলো রয়েছে, ছোট ছোট কোম্পানিগুলো, তারা এই অনুদানটা যদি পেতে পারে, তাহলে কিন্তু এদের একটা বিরাট বড়ভাবে চেঞ্জেস হতে পারে। তো এইগুলো চিন্তা ভাবনা করে কিন্তু এখানে একটা বিরাট সুযোগ তৈরি করছে। তৃতীয়ত কথা বলবো সেটা হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল করা। অর্থাৎ এইখানে যে টোটাল সিস্টেমটা তৈরি হচ্ছে, এখানে বিদেশে যখন ডাক পড়বে, বড় বড় কোম্পানিগুলো যখন বিদেশি, তারা বলবে তোমাদের ব্যাটারিগুলো দাও, সেক্ষেত্রে যেন এমন সিচুয়েশন না হয়, আমাদের লজ্জায় পড়তে না হয় যে কোম্পানির কোয়ালিটিটা ব্যাটারি আলটিমেটলি সেই লেভেলে গেল না। আমরা ব্যাটারি ম্যানুফ্যাকচার করছি অতি সামান্য পরিমাণ বা তুলনায় অনেক কম, কিন্তু সেগুলোর কোয়ালিটি কিন্তু খুব একটা ভালো না। এবং আমরা দেখতে পাচ্ছি এই নেগেটিভ কোয়ালিটি থাকার কারণের জন্য আলটিমেটলি কিন্তু ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড, সেই লেভেলে পৌঁছতে পারছে না। সেটাকে ঠিকঠাক করতে হবে, এই ব্যাপারগুলো রয়েছে। এবার আসছে কি, তিনটে ফেজে এরা কাজ করবে, যে ফেজটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বলে আমি মনে করছি। যেখানে এদের যে ফেজগুলো এরা তৈরি করছে, যেগুলো খুব গুরুত্বপূর্ণ দেখাচ্ছে, সেখানে হচ্ছে তিনটে ফেজে ওরা কাজ করবে। প্রথম কাজটা সেটা হচ্ছে কি, সেল ম্যানুফ্যাকচারিং কাজ করছে, মানে সেল অ্যাডভান্স কেমিস্ট্রি সেল বলা যেতে পারে, তার উপরে কিন্তু ওরা কাজ করবে। সেকেন্ড ওয়ান যেটাকে আমি বলবো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে র মেটেরিয়াল সিকিউরিটি ক্ষেত্রে এদের কাজে লাগছে। আমি একটু গুছিয়ে বলা দরকার, যেরকম সেল অ্যাডভান্স কেমিস্ট্রি সেল বা এসিসি, এই কোম্পানি যেটা তৈরি করছে, তাদের লক্ষ্য থাকছে লোকাল ম্যানুফ্যাকচার যারা থাকছে তাদেরকে ইমপ্রুভ করা, যেটা একটু আগে গল্পের আকারে বলছিলাম। সেকেন্ড পয়েন্ট যেটা, সেটা হচ্ছে র মেটেরিয়াল ক্ষেত্রে, মানে এইগুলো নিউজ আপনারা নিশ্চয়ই শুনেছেন এর আগে, যে আমরা আরো ইমপ্রুভ করতে চলে নিউক্লিয়ার ফিজিক্স এর উপর, নিউক্লিয়ার
এনার্জি প্রিজার্ভেশনের রিঅ্যাক্টর, ব্রিডিং রিঅ্যাক্টর বলে তার উপরে, অর্থাৎ একটা শেষ না হওয়া একটা এনার্জি সিস্টেম আমরা তৈরি করে ফেলেছি, যেটা কিন্তু খুব সামান্য পরিমাণ দেশই তৈরি করেছে। এখন সেক্ষেত্রে লিথিয়াম বা কোবাল্ট বা এই ধরনের যে সোর্স গুলো রয়েছে, যেগুলো আমাদের দেশে কিন্তু রয়েছে কিন্তু আমরা কাজে লাগাতে পারছি না। থোরিয়াম প্রচুর পরিমাণে রয়েছে। এই নতুন ব্রিডিং সিস্টেম থাকার কারণে থোরিয়াম থেকে আমরা আনলিমিটেড এনার্জি তৈরি করতে পারবো। তো এই জায়গাতে এখন এই সিচুয়েশনে আমাদের র মেটেরিয়াল সিকিউর ব্যাপারটা কিন্তু আরো একটু মানে শক্তপোক্ত হবে, অর্থাৎ বাইরে থেকে আর আমরা খুব বেশি পরিমাণে র মেটেরিয়াল কিনবো না, দেশে তৈরি করব বা দেশে উৎপাদন করব, মানে খনন করে নিয়ে আসবো সেগুলোকে। শুধু খনন করলে তো হবে না, সেগুলোকে মানে পরিশুদ্ধ করা হয়, সে কাজটা করব। আর 3 নম্বর হচ্ছে একটা ইকোসিস্টেম বিল্ড করার জন্য, মানে আমরা ইলেকট্রনিক ভেহিকেলস, চার্জিং ইনফ্রাস্ট্রাকচার, এই ধরনের ব্যাপার, মানে আলটিমেটলি ফুল ভ্যালু চেইন কন্ট্রোল আমরা তৈরি করব। এটা হলো মোদ্দা ঘটনা। এবারে আসছে কি, এই যে অ্যাপ্রুভ লিস্ট অফ ব্যাটারি ম্যানুফ্যাকচারিং, যাকে আমি বলছিলাম ALBM, এর উপরে বেশ কিছু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু লিস্ট তৈরি করে ফেলেছে। সেই লিস্টের উপর বেস করে কিন্তু কাজ হবে। এবং সেখানে আমি এখানে যেটা বলছিলাম, ইন দ্য নিয়ার টার্ম আমাদের ACC বা অ্যাডভান্স কেমিস্ট্রি সেল বা ম্যানুফ্যাকচারিং কি কম্পোনেন্ট, যেগুলো নিয়ে একটু আগে আলোচনা করছিলাম, সেখানে সব রয়েছে। এখানে যেটা বলার সেটা এবার আসছে, সেটা হচ্ছে কোম্পানিগুলোর ক্ষেত্রে। এই যে কোম্পানি, বেশ কিছু কোম্পানি রয়েছে যে কোম্পানিগুলো কিন্তু দারুণভাবে কাজ করছে, ভবিষ্যতে এই লিস্টের মধ্যে আসছে এবং সেগুলো আমাদের এই $38 বিলিয়ন একটা সুযোগ নিতে চলেছে। প্রথম যে কোম্পানিটা কথা বলবো সেটা হচ্ছে এক্সাইড ইন্ডাস্ট্রিজ। আমাদের প্রথম কোম্পানিটা হচ্ছে এক্সাইড ইন্ডাস্ট্রিজ। খুব বেশি রিটার্ন দেয়নি, অর্থাৎ একটা সময় আমাদের রিটার্ন কিন্তু বিরাট জাম্প করিয়েছিল, কিন্তু একটা স্ট্যাগনেশন। আমি আগেই বলেছিলাম, প্রথমে শুরু করেছিলাম যে ব্যাটারি ম্যানুফ্যাকচার ক্ষেত্রে এই ধরনের কোম্পানিগুলোর সবচেয়ে বড় প্লাস এবং মাইনাস দুটো পয়েন্ট রয়েছে। প্লাস পয়েন্টের মধ্যে কোম্পানির ডিমান্ড কিন্তু লং টার্মে বাড়বে, কিন্তু শর্ট টার্মে তেমন কিছু চেঞ্জেস হবে না। এই কোম্পানিগুলোর ক্ষেত্রে কি হয় প্রবলেম ব্যাপারগুলো, সেগুলো হচ্ছে কোম্পানিগুলো অনেকটা বড় ক্যাপিটাল এক্সপেন্ডিচার দরকার পড়ে। সেই এক্সপেন্ডিচার মিট আপ করতে না পারলে কিন্তু কোম্পানিগুলোর প্রোডাকশনে প্রবলেম হয়ে যায়। আমি যদি কোম্পানির ক্ষেত্রে এর ফান্ডামেন্টালি যাই, এক্সাইটেড কোম্পানি কিন্তু ফান্ডামেন্টালি আমরা দেখতে পাচ্ছি যে খুব স্ট্রং নয়, কিন্তু ভ্যালুয়েশন বা ফান্ডামেন্টালি পয়েন্ট অফ ভিউতে খুব খারাপও নয়। পি রয়েছে 33.9, ইন্ডাস্ট্রিজ পি রয়েছে 27.8, তার মানে ঠিকঠাক। কিন্তু নেগেটিভ পয়েন্টগুলোর মধ্যে দু একটা পয়েন্টকে আমি হাইলাইট করবো। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, রিটার্ন অন ইকুইটি, এগুলো কিন্তু খুব কম পরিমাণে রয়েছে। বলা বাহুল্য, রিটার্ন ইকুইটি, ক্যাপিটাল এমপ্লয়েড সমস্ত কিছু কিন্তু আমার মেম্বারশিপ দেখতে পান। সেখানে আমি কিন্তু খুব সিম্পল ভাবে সাধারণদের জন্য পি মানেটা কি, কিভাবে পিটা কাজ করে সেগুলো বলেছি। বারবার এখানে তো বলাটা সম্ভব না। ডেট ইকুইটি রেশিও বলতে কি বোঝায়, এইগুলো ভালো দিক খারাপ দিক কিভাবে একটা ব্যাংকিং কোম্পানিকে অ্যানালিসিস করে দেবেন সেগুলো দেখা যায়। এছাড়া এর মধ্যে নেগেটিভ পয়েন্টগুলো কি কি পাওয়া গেল, রিটার্ন ক্যাপিটাল, রিটার্ন ইকুইটি দুটোই খারাপ, মানে খুব বিরাট কিছু না। কোম্পানি পি ঠিকঠাক জায়গায় রয়েছে। আমি আরেকটা ছোট জিনিস দেখাবো, দেখি পরের কোম্পানি দিকে যাবো, সেটা হচ্ছে কোয়ার্টারলি প্রফিট। প্রফিটেবিলিটি যদি দেখি, সেলস গ্রোথ যদি বলি, একদম শর্টে যে পয়েন্টগুলোকে দেখাচ্ছি, ডিসেম্বর 24-এ 4,000 ছিল, 4,201-এ এসছে। এত খারাপ কিন্তু নয়, 4,365, 4,695, যেটাই হোক সেটা বিরাট কিন্তু খারাপ নয়। অপারেটিং প্রফিট মার্জিনে মোটামুটি 11% কাছাকাছি রেখে দিয়ে সব সময় থেকে, বিরাট কিছু জাম্প করছে না, কিন্তু আবার এটাও বলা যাচ্ছে না যে খুব খারাপ, সেটাও নয়। নেট প্রফিটেবিলিটি যদি যাই, সেখানেও দেখবো আমরা 158 কোটি থেকে 195 কোটিতে এসছে। কোনো মতেই বলা যায় না সেটা খারাপ, এবং ইমপ্রুভমেন্ট হচ্ছে, কখনো বাড়ছে কমছে, কিন্তু আলটিমেটলি ইমপ্রুভমেন্ট খারাপ হচ্ছে না। যদি একবারে আমাদের ক্যাশ ফ্লোর ক্ষেত্রে যদি যাওয়া যায়, সেখানেও আমরা দেখতে পারবো যেটা, সেটা হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটির মধ্যে প্রথম অপারেশন, প্রফিট অপারেশনটা দেখতে হবে। প্রফিট অপারেশন কিন্তু সব সময়তেই একটা পজিটিভ সুন্দর জায়গা রেখে দিয়েছে। মানে এইগুলো সবই কিন্তু আমি কেন দেখাতে চলেছি, কোম্পানি এতটা খারাপ নয় যতটা খারাপ এর আলটিমেট জায়গা দেখাচ্ছে। আমি যদি চলে যাই এক্ষেত্রে আমরা যদি দেখি, মানে আলটিমেট যেটা ক্যালকুলেটেড অ্যামাউন্ট, সেলস গ্রোথ খুব বিরাট লেভেলে কিছু নয়। আবার প্রাইসও সেম ভাবে তুলনামূলক স্লাইটলি, রিটার্ন ইকুইটি, ক্যাপিটাল এমপ্লয়েড আমাদেরকে অন অ্যান অ্যাভারেজ একটা 15-16, 3 বছরে 7% একটা অ্যাভারেজ দেখাচ্ছে, মানে বিরাট কিছু নয়। কিন্তু এর ক্ষেত্রে দু একটা পয়েন্টকে লক্ষ্য রাখার ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে ডিভিডেন্ড কিন্তু কোম্পানি খুব ভালো মাত্রা দেয়, এবং কোম্পানির যেটা বক্তব্য রয়েছে, ফিউচার কিন্তু কোম্পানি যথেষ্ট ভালো রয়েছে। আমি যদি দেখি প্রমোটারের সংখ্যা, এই মুহূর্তে প্রমোটার হচ্ছে 45.9% প্রমোটার রেখে দিয়েছে। এটা কিন্তু প্রথম থেকেই কম বেশি এরা এরম ভাবে নিয়ে যাচ্ছে। আমি যদি দেখি নি, এই মুহূর্তে কিছুটা এফআইআই সেল করেছে, ডিআইআই আবার কিছুটা কিনেছে,
আর পাবলিকের সংখ্যা 24.39 ছিল, সেটা 24.59 হচ্ছে। কিছুটা পাবলিক মানে রিটেলার কিছুটা কিনেছে। তাহলে এই হলো কোম্পানিটা, কম বেশি কোম্পানি, ভালো কোম্পানি। সেকেন্ড কোম্পানিতে আসবো। সেকেন্ড যে কোম্পানিটার ক্ষেত্রে এলাম, সেই কোম্পানিটাও খুব ইন্টারেস্টিং কোম্পানি। কোম্পানির নাম হচ্ছে আমার রাজা এনার্জি অ্যান্ড মোবিলিটি লিমিটেড। কোম্পানি চার্টে কেন এলাম সেটা ছোট করে একটা বিষয় দেখানোর জন্য রয়েছে। সেটা হচ্ছে কোম্পানিটা কিন্তু আমি খুব শর্টে দেখাচ্ছি। কোম্পানিটা একটা দারুণ প্রমিসিং কোম্পানি ছিল। আমার এটা কিন্তু মান্থলি চার্ট, খুব একটা রাফ লেভেলে দেখাচ্ছি চার্টের মধ্যে। এখানে একটা জিনিস লক্ষ্য করানোর ব্যাপার হচ্ছে কোম্পানিটা কিন্তু দারুণভাবে জাম্প করেছিল একসঙ্গে, কয়েকশো পার্সেন্টেজ আমাদের কয়েক কিছু মাসের, মানে মোটামুটি 1.5 থেকে 2 বছরের মধ্যে আমাদেরকে বিরাট বড় মাপের একটা চেঞ্জেস এনে দিয়েছিল। তারপরে দেখা গেল কোম্পানিটার একটা আবার পতন ঘটলো, আবার একটা জাম্প তৈরি করলো, আবার একটা পতন ঘটলো। এই কোম্পানিগুলোর ক্ষেত্রে আমি যদি এই কোম্পানিটা একটু চার্টের দিকে যাই, ডাইরেক্টলি ফান্ডামেন্টাল একটু যাই, তাহলে বোঝা যাবে কোম্পানির ক্ষেত্রে পি হয়েছে 18 এবং ইন্ডাস্ট্রিজ পি থেকে অনেকটা কম রয়েছে। এর ক্ষেত্রে রিটার্ন ইকুইটি ক্যাপিটাল এমপ্লয়েড দুটো কিন্তু বেটার জায়গায় রয়েছে, 16%, 12%। এক্ষেত্রে কোনো প্লেজ নেই। আর একটা কথা বলা, ডেট টু ইকুইটি একদম কম। কোম্পানিটা ফান্ডামেন্টাল এক্সাইটেড থেকেও বেটার পাওয়ারফুল মনে হচ্ছে। এবারে এদের যদি আমি কোয়ার্টারলি প্রফিটে যাই, কোম্পানিটার সেলস গ্রোথ খুব সুন্দর, 3100 থেকে 3300 তে গেছে। নেট প্রফিট ডাইরেক্টলি যদি যাই 312 থেকে 152 এসছে। এইখানে একটা কোশ্চেন চিহ্ন থেকে যায় যে এতটা চেঞ্জেস হলো কেন। তার মূল বক্তব্য ছিল এখানে কিন্তু এক নাম্বার আমরা বলবো ডেপ্রিসিয়েশন অনেকটা বেশি মাপের কিন্তু কাটা হয়েছে, 138 কোটি 141 কোটি টাকা, যেটা এক্ষেত্রে হয়ে থাকে। আদার ইনকাম প্রতিবারে যেটা দেখাচ্ছিল আমাদের 146 কোটি বা একটা এমন পজিটিভ, সেখানে কিন্তু আদার ইনকাম এখানে নেগেটিভিটি দেখিয়েছে। তো এইগুলোর জন্য নেট প্রফিট ইম্প্যাক্ট পড়ছে। নেট প্রফিট ইম্প্যাক্ট পড়ছে মানে খারাপ, তার কোনো মানে নেই। কোম্পানি যদি প্রমোটারের সংখ্যা যায়, প্রমোটার এই মুহূর্তে রয়ে গেছে 32.86%, এবং রিটেলার আমি এফআইআই রয়েছে 17%, দেখে বোঝা যাচ্ছে স্ক্রিনে। আর ডিআইআই কিছুটা কিনেছে। যেটা হয়েছে সেটা হচ্ছে এই মুহূর্তে পাবলিকের কাছে রয়েছে 32.93 থেকে 32.63 এসছে। তাহলে এইটা হয়ে গেল একটা ঘটনা। দুটো ব্যাপার থেকে একটা কনক্লুশন আসা যাচ্ছে, কোম্পানিগুলো স্ট্রং, কিন্তু এদের যে রিটার্ন পার্সেন্টেজ, রিটার্ন কিন্তু খুব বিরাট চমকদার কিছু নয়। এবার আমি এটা এই যে কোম্পানিগুলো এখন পর্যন্ত কথা বললাম, আমি এই কোম্পানিগুলো শুরুতে আমি যে কথা বলেছিলাম মনে আছে, ব্যাটারি ম্যানুফ্যাকচারিং ব্যাপারে কাজ করে। তাহলে এই ম্যানুফ্যাকচারিং ব্যাপারে এই দুটো কোম্পানিকে কিন্তু এনলিস্টেড, এবং এরা ভবিষ্যতে ভালো করবে। আমি আসছি এরপরে ইকোসিস্টেম বিল্ড করার ব্যাপার নিয়ে। ইকোসিস্টেম বিল্ডের জন্য যে ফেসটা তৈরি হয়েছে, সেখানে যে সিচুয়েশন তৈরি করছে, যেরকম আমি কোম্পানির কথা বলছি সেটা হচ্ছে টাটা মোটরস। টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকলস যেটা, সেক্ষেত্রে আমরা দেখছি প্রায় 90% মতো আমাদের রিটার্ন দিয়েছে। এই কোম্পানিগুলো বা এই ধরনের কোম্পানিগুলো কিন্তু আমাদেরকে একটা ভবিষ্যতে একটা পজিটিভ জায়গা দেখাবে, কারণ ইভি সেক্টরের ইমপ্রুভমেন্ট হলেই এই কোম্পানির ক্ষেত্রে একটা জাম্প আমরা দেখতে পারবো। সেকেন্ড কথা বলবো, চার্টে যে কোম্পানিটা আমি দেখাচ্ছি, এই কোম্পানিটাও কিন্তু আমাদেরকে একটা চমক দিতে পারে। কোম্পানিটা কিন্তু যদি এমনি দেখি, মানে নর্মাল ফেস থেকে যেটা দেখি, সেটা হচ্ছে অনেকটা কালেকশন হয়ে গেছে। কোম্পানিটার এক্সপেকটেশন বিরাট মাপের ছিল, কিন্তু এক্সপেকটেশনটাকে পূর্ণ করতে পারিনি। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। এই এক্সপেকটেশন পূর্ণ না হওয়ার কারণের জন্য কিন্তু কোম্পানিটা বেশ কিছুটা পতন ঘটেছে। আমি কেন এই এতগুলো কথা বলছিলাম, তার কথা বলার কারণ হচ্ছে দুটো পয়েন্টকে কিন্তু ইন্ডিকেট করছে কোম্পানির। একটা হচ্ছে এখানে একটা বিয়ারিশ ট্রেন্ড তৈরি করেছে, এবং যার ফলে কোম্পানিটা অনেকটা পড়েছে। আবার এখান থেকে একটা আমরা দেখতে পাচ্ছি গোল্ডেন ক্রস একটা তৈরি হচ্ছে, গোল্ডেন ক্রস যেটা আমাদের কিন্তু একটা পজিটিভ সার্কেল তৈরি করছে, কতগুলো পজিটিভ গ্রিন ক্যান্ডেল জেনারেট হয়েছে। কিন্তু এইগুলোর আলটিমেট বক্তব্য হচ্ছে একটা জায়গায়, নট টেকনিক্যাল পয়েন্ট আমি বোঝাতে যাচ্ছি না, আমি এখানে ফান্ডামেন্টাল বোঝাচ্ছি। কোম্পানিটা হচ্ছে ওলা ইলেকট্রিক। এই কোম্পানিটার ক্ষেত্রেও কিন্তু আমরা র্যাডিক্যাল একটা চেঞ্জেস দেখতে চলেছি। কেন দেখতে চলেছি? কারণ হচ্ছে এই টোটাল সিস্টেমটা কাজ হওয়ার পরে এনলিস্টেড থাকা এই কোম্পানিটা কিন্তু একটা বুম করতে পারে। প্লাস সেকেন্ড পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে কারেকশন মোড অফ কারেকশনটা অনেকটা জায়গা নিয়ে রয়েছে। এই কারেকশন মোডটা থাকার জন্য আলটিমেটলি একটা কথা বলা যায়, কোম্পানিটার একটা ফিউচার স্কোপ তৈরি করতে পারে। তো এইগুলোর বলার মূল বক্তব্য হচ্ছে একটাই, খুব সিম্পল কথা, এবং সেই কথাটা হচ্ছে এইখান থেকে ইমপ্রুভমেন্ট আমাদের কিভাবে আসবে, কতটা ইমপ্রুভমেন্ট আসতে পারে, এবং ফিউচারে কোম্পানিগুলোতে আমরা কি ধরনের লাভ পেতে পারি। প্রথম হচ্ছে যখনই ব্যাটারি সেক্টরের স্টেজের ইমপ্রুভমেন্ট করবে,
অনেক সস্তায় ব্যাটারি পাওয়া যাবে, সঙ্গে সঙ্গে কিন্তু এইসব কোম্পানিগুলো তাদের যে ম্যানুফ্যাকচারিং কস্ট অর্ধেক হয়ে যাবে। ম্যানুফ্যাকচারিং কস্ট অর্ধেক হওয়ার পিছনে যে কারণটা থাকবে, প্রথম হচ্ছে ব্যাটারি ম্যানুফ্যাকচারিং কস্ট, ব্যাটারি ডেলিভারি কস্ট, রিলেটেড পয়েন্টগুলোকে অনেক সহজ হয়ে যাবে, ডিমান্ডটা বাড়বে, ডিমান্ড বাড়লে আরো বেশি পরিমাণে অর্ডার পাবে, আলটিমেটলি যেগুলো কিনা বিরাট বড় মাপের একটা বোম তৈরি করে দেবে। তাহলে এটা গেল এই ফেস। তৃতীয়ত যে কথাটা বলবো সেই কথাটা হচ্ছে আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট থেকে আমরা বলতে পারি। সেই ইন্টারেস্টিং পয়েন্টটা হচ্ছে এমনই সিচুয়েশন তৈরি হয়েছে যেখানে কেমিক্যাল সেক্টরের কয়েকটা কিন্তু ইম্পর্টেন্ট স্টককে নিয়ে কথা বলবো, যেগুলো এই কারণের জন্য কিন্তু একটা বড় মাপের পজিটিভ রিটার্ন দিতে পারে। প্রথম যে কোম্পানিটা কথা বলবো সেই কোম্পানিটা নাম হচ্ছে হিমাদ্রি স্পেশালিটি। এই কোম্পানিটা একটা মাল্টিব্যাগার কোম্পানি, অলরেডি 5 বছরের মধ্যেই প্রায় 1000% বেশি রিটার্ন দিয়ে দিয়েছে। এই কোম্পানিটা একটা সময় তো দুরন্ত রিটার্ন দিচ্ছিল, প্রায় 400-500% রিটার্ন দিয়ে দিয়েছিল এক বছরের মধ্যে, 519% মতো মোটামুটি এক বছরের মধ্যে, ইয়েস এপ্রিল সেপ্টেম্বর ঠিকই আছে, এক বছর 3-4 মাসের মধ্যে। তারপরে কোম্পানিটার মধ্যে একটা কারেকশন আমরা দেখতে পেলাম, প্রায় 30-40%-এর মতো কারেকশন মোটামুটি দিয়েছিল, 33 বা 40%। তারপরে একটা ফ্ল্যাট মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। আলটিমেটলি যদি এই ফেস থাকে এই কোম্পানিটা, এর বেসিক্যালি কাজকর্মের মধ্যে প্রথম পড়ছে কি, সেটা কিন্তু এরা কেমিক্যালটি সেক্টরে, আমি যে চলে যাই ব্যাটারির মধ্যে লিথিয়াম যে আয়ন রয়েছে বা ফসফেট, সেগুলো ক্ষেত্রে এই কেমিক্যালের একটা বিরাট বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেক্ষেত্রে হিমাদ্রি স্পেশালিটি এই কাজটা করছে। আমি এটার একটা ফান্ডামেন্টাল দিকটু যাই। ফান্ডামেন্টাল বোঝাতে গিয়ে ছোট ছোট জিনিসগুলোকে বলে বলে নেই, কারণ সবসময় সময় পাবো না বলার, আর সুযোগও থাকে না। সেটা হচ্ছে যে পি কিন্তু সবসময় রিটার্ন বেশি দিচ্ছে মানে পি বেশি হবে, এমন কনসেপ্ট কিন্তু ভুল। কেন বলছি, এই কোম্পানিটা তো 1000% রিটার্ন দিচ্ছে, তাহলে পি তো বিরাট জায়গা থাকার উচিত, কিন্তু এর পি পরিমাণটা কি দেখেছে, পি হচ্ছে কিন্তু 38 হচ্ছে ইন্ডাস্ট্রিজ, সেক্ষেত্রে এই কিন্তু 35, এত পার্সেন্ট রিটার্ন দেওয়ার পরেও কিন্তু 35-এ রয়ে গেছে। তার মানে কি, তার প্রথম কারণ হচ্ছে আমাদের আর্নিং গ্রোথটাও যদি বাড়তে থাকে, প্রাইসও বাড়ছে, আর্নিং গ্রোথ বাড়ছে। যদি এই ধরনের কোম্পানিগুলো আপনারা ট্র্যাক করেন, তাহলে দেখবেন এই কোম্পানিগুলো আপনাদের মাল্টি ব্যাগের জায়গায় পৌঁছে দিতে পারে। কেন এইসব কথাগুলো বলছি, কোম্পানি কিন্তু আর্নিংসটাও সঙ্গে সঙ্গে বাড়ছে। যদি কোয়ার্টারলি রেজাল্টে যাই, নিজের চোখে দেখতে পারবেন যে আর্নিং কিভাবে এদের ইমপ্রুভ করা হয়েছে এবং প্রফিটেবিলিটি বেড়েছে, অপারেটিং প্রফিট মার্জিন বেড়েছে, নেট প্রফিটের ক্ষেত্রেও আমরা দেখতে পেয়েছি বিরাট মাপের পরিবর্তন। আমি যদি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের দিকে আসি, তাহলে বোঝা যাবে যে 1800-1600, আমি মানছি এটা 20 সাল, তার আগে পরের যদি দেখি, সেখান থেকে কিভাবে জাম্প করেছে কোম্পানিটা, প্রায় ডবলের বেশি এর কিন্তু আমাদেরকে দেখিয়ে দিয়েছে সেলস গ্রোথ। সেলস গ্রোথ যত বেড়েছে তত কিন্তু আমাদের মধ্যে একটা পজিটিভ ব্যাপার দেখতে পেয়েছি, এবং এই আর্নিংসটাই কিন্তু আমাদেরকে একটা পজিটিভ জায়গা তৈরি করছে। এবার আসবো কি সেকেন্ড পয়েন্টের দিকে। এক্ষেত্রে কোম্পানির সেলস গ্রোথ যেরকম ভালো রয়েছে, প্রফিট গ্রোথ ভালো রয়েছে, রিটার্ন অন ইকুইটি আমাদেরকে একটা পজিটিভ প্লাস নেগেটিভ একটা পয়েন্টকে কিন্তু দেখাচ্ছে। রিটার্ন ইকুইটি কি, এটা মেম্বারশিপ দেখতে পারেন, সেখানে আমি কথাগুলো বলেছি। কেন নেগেটিভ পয়েন্টটা বলে জোর দিলাম সেটাকে লক্ষ্য রাখতে হবে। কেন আমি ভাবছি যে স্টক প্রাইসের তুলনায় আমার কিন্তু রিটার্ন ইকুইটি যে ভ্যালুয়েশন, সেগুলোর ক্ষেত্রে একটু চেঞ্জেস দেখতে পাচ্ছি। এনিওয়ে, আমাদের সেলস গ্রোথ যেখানে 12%, কখনো 5 বছর 21%, সেখানে আমাদের 63% স্টকের প্রাইস বেড়েছে। এটা কিছুটা রিস্ক তৈরি করছে। আমরা যদি কোম্পানিটার দিকে যাই, কোম্পানি 24,800 কোটির কোম্পানি রয়েছে, কিন্তু খুব রিস্ক বলে বলবো। এবার আমি পরের কোম্পানিতে আসছি। কোম্পানির নাম লিস্টে রয়ে গেছে, দেখতে পাওয়া যাচ্ছে, নিওজেন কেমিক্যালের কথা বলছি। নিওজেন কেমিক্যাল যে কোম্পানিটা রয়েছে, কোম্পানি 5 বছর রিটার্ন খুব একটা বেশি দেয়নি। আমাদের ফান্ডামেন্টালি আমরা যদি দেখেছি, সেখানে আমরা দেখবো যে নিওজেন কেমিক্যালের ক্ষেত্রে ভেরি স্মল ক্যাপ কোম্পানি রয়েছে, এও ব্যাটারি সেক্টরে একটা বড় মাপের কাজ করে কোম্পানিটা। কোম্পানি স্মল ক্যাপ কোম্পানি, কোম্পানি কিন্তু রিটার্ন অন ইকুইটি, ক্যাপিটাল এমপ্লয়েড কিছুই তেমন ভালো না। স্টক পি কিন্তু ওভারভ্যালুড 145-এ চলে গেছে, পি তুলনায় অনেকটা হাই রয়েছে। আমি যদি কোম্পানির ক্ষেত্রে সেখানে যাই, সেখানে দেখবো স্টক প্রাইস আমাদের কিছু দেখাচ্ছে না, প্রফিটেবিলিটি খুব বেশি নেই, কিন্তু সেলস গ্রোথ তুলনামূলকভাবে খুব ভালো রয়েছে। এগুলো সবই কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট তৈরি করে, অর্থাৎ ভ্যালুয়েশন খুব বেশি জায়গা রয়েছে। প্রোমোটার হোল্ডিংটা আমরা দেখে নেবো। 60% প্রোমোটার যেটা ছিল আগে, সেটা কিন্তু পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি 56 হয়েছে, 51 হয়েছে, 51.22-তে এখন দাঁড়িয়ে রয়েছে। এফআইআই মাইনাস দেখতে পাচ্ছি, ডিআইআইও মাইনাস করেছে, অথচ পাবলিক কিন্তু কিনে নিয়েছে অনেকটা পরিমাণে। এবার আসছি ফাইনাল কনক্লুশনের জায়গায়। এইসব কোম্পানিগুলোর ক্ষেত্রে একটা ব্যাপার মনে রাখতে হবে, সেটা হচ্ছে
টেকনিক্যাল চেঞ্জেস হচ্ছে খুব দ্রুততার সঙ্গে। যত টেকনিক্যাল চেঞ্জেস হবে তত গুণ কিন্তু এইসব কোম্পানিতে আমরা দেখতে পারবো যে আরো বেশি পরিবর্তন। আমরা একটা সময় তো লেড অ্যাসিড নিয়ে কাজ করেছি, তারপরে আমরা দেখতে পারলাম যে লিথিয়াম আয়রন ফসফেট, তারপরে দেখলাম লিথিয়াম ফসফেটের উপর কাজ চলছে, আরো ইমপ্রুভমেন্ট হচ্ছে, আরো র মেটেরিয়ালকে রিসার্চ চলছে। যখন ইমপ্রুভমেন্ট আরো বাড়বে তখন এইসব কোম্পানিগুলোর ক্ষেত্রে যদি এরা আপডেট না করে তাহলে কিন্তু একটা গ্যাপ তৈরি হবে। যেরকম আমরা এক্সাইডে একটা সময় কিন্তু বিরাট রিটার্ন দিয়েছিল, কিন্তু তারা লেড অ্যাসিড ব্যাটারিতে বহুদিন পড়েছিল, হঠাৎ করে পরবর্তীতে চেঞ্জ করেছে। এই সময়টার জন্য এদের রিটার্নটা প্রচুর হয়ে গিয়েও রিটার্নটা আমরা দেখতে পাচ্ছিলাম পরের দিকে কমে গেছে। সুতরাং এইগুলো দেখার ব্যাপার রয়েছে। দ্বিতীয়ত ব্যাপার হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার প্রচুর করতে হয়, যেটা এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া করছে। যদি এটা এইসব কোম্পানিগুলো করতে পারতো আরো আগে, তাহলে আরো বেশি ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পারতাম। 3 নম্বর হচ্ছে গভর্নমেন্ট এক্সিকিউশন রিস্ক যদি বেশি থাকে, অর্থাৎ গভর্নমেন্ট যে খরচ খরচা করছে, ক্যাপিটাল এক্সপেন্ডিচার এবারে করলো, প্রতি বছর এক্সপেন্ডিচার যদি এরকম বা আগামী 5 বছর পর্যন্ত এরকম চলে ঠিক আছে, কিন্তু তারপরে থামিয়ে দিল, তাহলে কিন্তু আবার সেক্টরটা মুক্ত হয়ে পড়বে। যদি না এর মধ্যে এইসব কোম্পানিগুলো ইমপ্রুভ করতে পারে নিজেকে। এক্সপেক্ট করছি এই বিরাট বড় চেঞ্জেস, বিশাল ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা সুদূর প্রসারী ফল আগামী 5 বছর, 7 বছর, 10 বছর ধরে আমরা পেতে পারবো।